আসসালামু আলাইকুম। রিস্ক অ্যান্ড রিটার্ন বা ঝুঁকি এবং আয় এই চ্যাপ্টারের উপর আমি আজকে 4 নম্বর লাইভ ক্লাস নিব। আজকের ক্লাসে আমরা শীটের 14 থেকে অঙ্ক করা স্টার্ট করব। ওকে, স্ক্রিনে আমরা 14 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন। তোমার কাছে কিছু তথ্য দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি ইয়ার দেওয়া আছে 4টা, 1 2 3 4। তারপর স্টক এক্স এর 4টা রিটার্ন দেওয়া আছে এবং স্টক ওয়াই এর 4টা রিটার্ন দেওয়া আছে। অঙ্কের মধ্যে কোনো প্রবাবিলিটির মান দেওয়া নাই। দ্যাটস মিন এই অঙ্কটা হচ্ছে উইদাউট প্রবাবিলিটির অঙ্ক। উইদাউট প্রবাবিলিটির অঙ্কে আমাদের বলছে ইউজিং দ্য গিভেন ইনফরমেশন, উপরের তথ্যগুলো ব্যবহার করে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, টোটাল 7টা রিকোয়ারমেন্ট আছে, এই 7টা রিকোয়ারমেন্ট নির্ণয় করতে বলছে। সো আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টে বলছে রেঞ্জ অফ রিটার্ন ফর ইচ স্টক, প্রত্যেকটা স্টকের রেঞ্জ বের করো। এখন রেঞ্জ আমরা কিভাবে বের করি? যদি স্টক এক্স এর রেঞ্জ বের করতে চাই, তাহলে হাইয়েস্ট রিটার্ন থেকে লোয়েস্ট রিটার্ন বাদ দিতে হবে। এখানে হাইয়েস্ট রিটার্ন হচ্ছে 35% আর লোয়েস্ট রিটার্ন হচ্ছে -10%। আমরা যদি 35% থেকে বিয়োগ করি -10%, সেই ক্ষেত্রে মাঝখানে রেঞ্জ কত সেটা বের হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা রিকোয়ারমেন্ট এ এভাবে করব। প্রথমে লিখবো যে ক্যালকুলেশন অফ রেঞ্জ অফ রিটার্ন, তারপর উইনো দিয়ে আমরা রেঞ্জের সূত্র বসাবো, হাইয়েস্ট রিটার্ন মাইনাস লোয়েস্ট রিটার্ন। তারপরে লিখবো ফর স্টক এক্স এর জন্য রেঞ্জ। এখন রেঞ্জ দিয়ে আমরা ইকাল টু চিহ্ন দিব। তারপর হাইয়েস্ট রিটার্নের জায়গায় আমরা স্টক এক্স এর সবচেয়ে বড় যে রিটার্নটা দেখতে পাচ্ছি 35%, আমরা হাইয়েস্ট রিটার্নের জায়গায় 35% বসাই দিব। তারপর মাইনাসের মাইনাস। এরপর দেখবো যে লোয়েস্ট রিটার্ন কত আছে। সো দেখতে পাচ্ছি সবচাইতে কম -10%, এটি হচ্ছে লোয়েস্ট রিটার্ন। সো আমরা লোয়েস্ট রিটার্নের পরিবর্তে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিব -10%। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আলটিমেটলি 35%-এর সাথে 10% যোগ হয়ে এখানে 45% রেঞ্জ বের হবে। তো স্টক এক্স এর রেঞ্জ যদি বের করতে পারো, তাহলে স্টক ওয়াই এর রেঞ্জ তোমরা বের করতে পারবা। রেঞ্জ আসবে কত পার্সেন্ট? 30%। খুবই সহজ। এখানে দেখবা যে ওয়াই এর হাইয়েস্ট রিটার্ন কত। হাইয়েস্ট রিটার্ন দেখতে পাচ্ছি 21%। তো আমরা এখানে 21% বসাবো। তারপরে সূত্রের মধ্যে মাইনাস চিহ্ন আছে, আমরাও মাইনাস চিহ্ন দিলাম। আর লোয়েস্ট রিটার্ন দেখতে পাচ্ছি -9%। তো আমরা ব্র্যাকেটের মধ্যে বসাই দিব -9%। মাইনাসে মাইনাসে প্লাস হয়। সো 21%-এর সাথে 9% যোগ করলে এখানে 30% হবে রেঞ্জ। আশা করি রিকোয়ারমেন্ট এ সবাই বুঝতে পারছো। আমরা বি নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাচ্ছি। বি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর ইচ স্টক, প্রত্যেকটা স্টকের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নির্ণয় করো বা প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। সো আমরা বি নাম্বার রিকোয়ারমেন্টে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করব। রিকোয়ারমেন্ট বি দিয়ে লিখলাম ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, কমা দিয়ে লিখলাম ইআর। উইনো দিয়ে আমরা ইআর এর সূত্র বসাবো সামেশন আর আই ডিভাইড বাই এন। এটা হচ্ছে উইদাউট প্রবাবিলিটির সূত্র। অর্থাৎ যখন অঙ্কের মধ্যে প্রবাবিলিটি থাকবে না, তখন ইআর বের করার সূত্র হবে সামেশন আর আই ডিভাইড বাই এন। এখন লিখবো যে ফর স্টক এক্স এর জন্য ইআর এক্স নির্ণয় করতে হবে। তো এখানে আমি যদি আই এর মান 1 ধরি, তাহলে এটা 1 নম্বর রিটার্ন। সো 1 নম্বর রিটার্ন -10%। পার্সেন্টেজ থাকলে আমরা 100 দিয়ে ভাগ করে নিই। হ্যাঁ, সো -10 কে 100 দিয়ে ভাগ করলে হবে -0.10। তো আমরা এখানে -0.10 বসাবো। এটা হচ্ছে আর 1। সামেশন মানে একটা প্লাস চিহ্ন দিব। এখন যদি আমি আই এর মান 2 ধরি, এটা 2 নম্বর রিটার্ন। 2 নম্বর রিটার্ন 5%। 5 কে 100 দিয়ে ভাগ করলে 0.05 আসে রেজাল্ট। সো আমরা এখানে 0.05 বসাই দিব। সামেশনের কারণে আবার একটা প্লাস দিব। এখন যদি আই এর মান 3 ধরি, এটা 3 নম্বর রিটার্ন। 3 নম্বর রিটার্ন 20%। সো 20 কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.20। সো আমরা এখানে এই যে 0.20 বসাই দিলাম। সামেশনের কারণে আবার একটা প্লাস চিহ্ন দিব। এখন যদি আই এর মান 4 ধরি, এটা 4 নম্বর রিটার্ন। 4 নম্বর রিটার্ন হচ্ছে 35%। সো 35 কে আমরা 100 দিয়ে ভাগ করব, আসবে 0.35। সো আমরা এখানে 0.35 বসাই দিব। তো এই 4 পর্যন্ত রিটার্ন ছিল বিধায় আমরা 1 থেকে 4 পর্যন্ত যতগুলো রিটার্ন ছিল সবগুলাকে যোগ করেছি। এখন এন দিয়ে ভাগ করতে হবে। এন মান হচ্ছে নাম্বার অফ অবজারভেশনস, বা এখানে আমাদের 4টা এক্স এর রিটার্ন আছে, সো এন এর মান 4 হবে। হ্যাঁ, উপরে যতগুলো রিটার্ন যোগ করবা, হ্যাঁ, এন এর মান কিন্তু তত হবে, 4 হবে। হ্যাঁ, এখানে 4টা রিটার্ন যোগ করছি, সো এন এর মান 4 হবে। সো 4টা রিটার্ন যোগ করে 4 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট আসে 0.125। আমরা এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে দিব। সো অর দিয়ে লিখবো 12.5%। এই 12.5% কিভাবে আসলো? আমরা 0.125 এর সাথে 100 গুণ করবো মনে মনে, তাহলে এটা হয়ে যাবে 12.5%। আচ্ছা, স্টক এক্স এর ইআর এক্স যদি বের করা বুঝে থাকো, তাহলে ইআর ওয়াই নিজেরা করবা। রেজাল্ট আসবে 9.5%। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট বি এর অ্যান্সার, ঠিক আছে? এরপর রিকোয়ারমেন্ট সি তে আমাদের ভ্যারিয়েন্স বের করতে বলছে। বলছে ভ্যারিয়েন্স ফর ইচ স্টক, প্রত্যেকটা স্টকের ভ্যারিয়েন্স বের করো।
তো আমরা এখন সি নাম্বার রিকোয়ারমেন্টে ভ্যারিয়েন্স নির্ণয় করে ফেলবো। রিকোয়ারমেন্ট সি দিয়ে লিখবো ক্যালকুলেশন অফ ভ্যারিয়েন্স, কমা দিয়ে লিখবো সিগমা স্কোয়ার। উইনো দিয়ে আমরা সিগমা স্কোয়ারের সূত্র বসাবো। সিগমা স্কোয়ার সূত্র হচ্ছে সামেশন আর আই মাইনাস ই আর হোল স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। আমরা এই সূত্র প্রয়োগ করে সিগমা স্কোয়ার অর্থাৎ ভ্যারিয়েন্স নির্ণয় করতে পারবো। তো প্রথমে লিখবো ফর স্ট্রোক এক্স এর জন্য আমরা সিগমা স্কোয়ার এক্স নির্ণয় করব। এখন সিগমা স্কোয়ার এক্স কিভাবে নির্ণয় করব? এই সূত্রের মধ্যে মান বসাইতে হবে। তো আসো মানগুলো আমরা বসাই। প্রথমত এই যে আই আছে, আই এর পরিবর্তে মনে মনে ওয়ান চিন্তা করো, তাহলে এটা হচ্ছে এক নাম্বার রিটার্ন। তো স্টক এক্স এর এক নাম্বার রিটার্ন হচ্ছে -10%। সো এটাকে দশমিকে কনভার্ট করলে হয় -0.10। তো আমরা আর ওয়ান এর পরিবর্তে, আই এর মান যেহেতু ওয়ান ধরছি সেহেতু এটা আর ওয়ান এর পরিবর্তে আমি -0.10 বসাই দিলাম। এরপরে এই যে সূত্রের মাইনাস আমিও মাইনাস দিলাম। এরপরে ইয়ার আছে, স্টক এক্স এর ইয়ার কত? স্টক এক্স এর ইয়ার হচ্ছে 12.5%। সো আমরা এখানে এই যে 0.125 দশমিক মানটা বসাই দিলাম। ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিতে হবে, আমরাও ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিয়ে দিলাম। সামেশন মানে এখানে একটা প্লাস চিহ্ন দিতে হবে। সো দিলাম প্লাস চিহ্ন। এখন যদি আয়ের মান 2 ধরি, এটা 2 নাম্বার রিটার্ন। 2 নাম্বার রিটার্ন হচ্ছে 5%। সো 5% মানে হচ্ছে 0.05। তো আমরা 2 নাম্বার রিটার্নের পরিবর্তে 0.05 বসাই দিলাম। সূত্রের মাইনাস, এই যে মাইনাস দিলাম, ইআর এক্স হচ্ছে 0.125। ব্র্যাকেট ক্লোজ করে একটা হোল স্কোয়ার দিতে বলছে, আমরাও ব্র্যাকেট ক্লোজ করে একটা হোল স্কোয়ার দিলাম। এই হোল স্কোয়ার দেওয়ার পর সামেশনের কারণে আমরা এখানে একটা প্লাস চিহ্ন দিব। সো দিলাম প্লাস চিহ্ন। এখন আয়ের মান 3 ধরো, এটা 3 নাম্বার রিটার্ন। 3 নাম্বার রিটার্ন হচ্ছে 20%। 20%কে দশমিকে কনভার্ট করলে হয় 0.20। তো আমরা এখানে 3 নাম্বার রিটার্ন হিসাবে 0.20 বসাবো। সূত্রের মাইনাস আছে, আমরাও মাইনাস দিব। ইআর আছে, ইআর এক্স এর মানটা বসাই দিব 0.125, ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার। সামেশনের কারণে আবার একটা প্লাস চিহ্ন দিবা। এখন আয়ের মান 4 ধরলে এটা 4 নাম্বার রিটার্ন। 4 নাম্বার রিটার্ন হচ্ছে 35%, বা দশমিকে আমরা বলতে পারি 0.35। তো এখানে 0.35 বসাইলাম। তারপরে হচ্ছে সূত্রের মাইনাস, আমরাও মাইনাস দিলাম। ইআর এর পরিবর্তে আমরা হচ্ছে 0.125 বসাবো, ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিব। এখন 4 পর্যন্ত করার পর আমরা আর হচ্ছে সূত্রটাকে এক্সপান্ড করতে পারবো না, কারণ আমাদের অঙ্কের মধ্যে 4টা রিটার্নই দেওয়া ছিল। সো আমরা 4 পর্যন্ত হ্যাঁ ক্যালকুলেশন দেখাইছি। আর এর মান, হ্যাঁ আই এর মান 4 ধরছি, হ্যাঁ তাহলে আর 4 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে। তো আমরা পরবর্তীতে আর যেতে পারবো না, কারণ 4-এর পর রিটার্ন আর নাই প্রশ্নের মধ্যে। সো অঙ্ক উপরের অংশটা এই পর্যন্তই। এরপর নিচে n-1 দিয়ে আমরা ভাগ করবো আর কি। তো এন এর মান তো 4, কারণ উপরে 4 পর্যন্ত রিটার্নের ক্যালকুলেশন দেখাইছিলাম না। সো এন এর মান হচ্ছে 4, 4 থেকে 1 বিয়োগ করবো, দ্যাটস মিন উপরের অংশটাকে 3 দিয়ে ভাগ করব। সো উপরের অংশটা ক্যালকুলেশন করবা, যে রেজাল্টটা আসবে তাকে 3 দিয়ে ভাগ করবা, রেজাল্ট আসবে 0.0375 অথবা 3.75%। এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স এক্স। এখন তোমরা ভ্যারিয়েন্স ওয়াইটা নিজেরা বের করবা, ঠিক আছে? ফর স্টক ওয়াই ভ্যারিয়েন্স ওয়াই নিজেরা বের করবা, রেজাল্ট আসবে 16.9%। আশা করি রিকোয়ারমেন্ট সি তোমরা বুঝতে পেরেছো। রিকোয়ারমেন্ট সি এর পর আমরা এখন যাব রিকোয়ারমেন্ট ডি তে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে ফর ইচ স্টক, প্রত্যেকটা স্টকের জন্য পরিমিত ব্যবধান বের করো। তো আমরা রিকোয়ারমেন্ট ডি তে লিখবো ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কমা দিয়ে লিখবো সিগমা। উইনো দিয়ে আমরা সিগমার সূত্র বসাবো √ ভ্যারিয়েন্স। এটা শর্টকাট সূত্র, চাইলে অরিজিনাল সূত্র দিয়েও তোমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো আমরা সিগমা সূত্রটা বসালাম কিভাবে? √ ভ্যারিয়েন্স, আমরা এই সূত্রটা প্রয়োগ করে আমরা সিগমাটা নির্ণয় করব। তো প্রথমে লিখলাম ফর স্টক এক্স এর জন্য আমরা সিগমা এক্স বের করব। তো √ নিচে তো ভ্যারিয়েন্স আছে, ভ্যারিয়েন্সের মান আমরা কত বের করেছিলাম? 0.0375। তো 0.0375 কে যদি আমরা রুট করি, রেজাল্ট আসবে 0.1936 অথবা 19.36%। এটা হচ্ছে আমাদের স্টক এক্স এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর স্টক ওয়াই এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত আসবে, বা সিগমা ওয়াই কত আসবে? 13% আসবে। এটা তোমরা নিজেরা কমপ্লিট করবা। এখন আসো ই নাম্বার রিকোয়ারমেন্টে বলছে কমেন্টস, মানে মন্তব্য করতে হবে। হুইচ স্টক ইজ মোর রিস্কি অ্যান্ড হোয়াই, কোন স্টক বেশি ঝুঁকিপূর্ণ এবং কেন বেশি ঝুঁকিপূর্ণ সে বিষয়ে মন্তব্য করতে বলছে। তো আমরা সিবি নির্ণয় করব, যেহেতু আমাদের এই অঙ্কে ই আর দুইটা অসমান। এই যে রিকোয়ারমেন্ট বি এর দিকে তাকাবা, আমাদের এই অঙ্কের যে রিকোয়ারমেন্ট বি আছে এখানে দুইটা এক্সপেক্টেড রিটার্ন অসমান। দ্যাটস ওয়াই আমাদের কমেন্ট করার জন্য সিবি লাগবে। তো আমরা সিবি বের করে মন্তব্যটা করব। রিকোয়ারমেন্ট ই দিয়ে লিখবো ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, কমা দিয়ে লিখবো সিবি। উইনো দিয়ে আমরা সিবি সূত্র বসাবো, সিগমা ডিভাইড বাই ইআর ইন্টু 100।
এরপর লিখতে হবে ফর স্ট্রোক এক্স। স্ট্রোক এক্স এর জন্য আমরা সিভি এক্স নির্ণয় করব। সিগমার মান কত? সিগমার মান আমরা হচ্ছে স্ট্রোক এক্স এর জন্য বের করেছিলাম 0.1936, সো এখানে আমরা 0.1936 বসাই দিব। ই আর এক্স কত বের করেছিলাম? 0.125, সো এখানে আমরা 0.125 বসাবো, ভাগ করে 100 গুণ করব, রেজাল্ট আসবে 154.88%। তাহলে স্ট্রোক এক্স এর সিভি বের হলো কত? 154.88%। আর স্ট্রোক বি এর জন্য, স্ট্রোক ওয়াই এর জন্য আমাদের সিভি ওয়াই আসবে 136.84%। এখন বলছে কে মোর রিস্কি, তাই না? হুইচ স্টক ইজ মোর রিস্কি, কোন স্টক বেশি ঝুঁকিপূর্ণ? তো আমরা জানি যার সিভিটা বড় সে হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ, তাই না? যার সিভি বড় সে বেশি ঝুঁকিপূর্ণ। তাহলে এখানে আমরা বলতে পারি সিভি বড়, দ্যাটস মিন বেশি ঝুঁকিপূর্ণ। তো যার সিবি বড় সে হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক এক্স এর সিবিটা বড় 154.88%, আর স্ট্রোক ওয়াই এর সিবি তো কম 136.84%। তো যার সিবিটা বড় সে হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ। তো আমরা লিখবো যে কমেন্ট স্ট্রোক এক্স ইজ মোর রিস্কি, স্ট্রোক এক্স হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ, বিকজ ইর সিবি ইজ হায়ার দেন দ্যাট অফ স্ট্রোক ওয়াই, কারণ ইহার সিবি স্ট্রোক ওয়াই এর থেকে বেশি, এই জন্য স্ট্রোক এক্স হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ। এই হচ্ছে আমাদের ই নাম্বার রিকোয়ারমেন্ট। আশা করি ই নাম্বার রিকোয়ারমেন্ট বুঝতে পারছো। আমরা এখন এফ নাম্বার রিকোয়ারমেন্ট সমাধান করবো। এফ নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের কো ভ্যারিয়েন্স বের করতে বলছে বিটুইন স্টক এক্স এন্ড ওয়াই, তার মানে কব এক্স ওয়াই বের করতে হবে। তা আমরা রিকোয়ারমেন্ট এফ দিয়ে লিখলাম ক্যালকুলেশন অফ কো ভ্যারিয়েন্স বিটুইন স্টক এক্স এন্ড ওয়াই, কমা দিয়ে লিখবো কব এক্স ওয়াই। উইনো দিয়ে কব এক্স ওয়াই সূত্র বসাবো, সামেশন আর এক্স মাইনাস ইআর এক্স ইন্টু আর ওয়াই মাইনাস ইআর ওয়াই ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। আমরা এই সূত্র প্রয়োগ করে কব এক্স ওয়াই নির্ণয় করবো। তো আর এক্স এর পরিবর্তে আমরা এক্স এর প্রথম রিটার্ন বসাবো। এক্স এর প্রথম রিটার্ন হচ্ছে -10%, সো আমরা এখানে -0.10 নিব আর কি। হ্যাঁ, মানে 100 দিয়ে ভাগ করবো, পার্সেন্টেজ থাকলে 100 দিয়ে ভাগ করে নিব। তো -10 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? -0.10। এই যে দেখো -0.10। তো আর এক্স বলতে আমরা এক্স এর প্রথম রিটার্নকে বুঝি, এক্স এর প্রথম রিটার্নকে বুঝবো। তো এক্স এর প্রথম রিটার্ন হচ্ছে কত? -0.10, এই যে -0.10। তারপর সূত্রের মাইনাস ইআর এক্স এর মান বসায় দাও 0.125, তারপরে ব্র্যাকেট ক্লোজ, আমরাও ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার একটা ব্র্যাকেট দিয়েছে আমরাও ব্র্যাকেট দিলাম, আর ওয়াই আছে। আর ওয়াই বলতে আমরা স্ট্রোক ওয়াই এর প্রথম রিটার্নকে বুঝবো। ঠিক আছে, প্রথম রিটার্ন কত? 11%, 100 দিয়ে ভাগ করলে 0.11। তো এই যে দেখো 0.11 বসাইলাম, মাইনাসের মাইনাস ইআর ওয়াই তো আমরা বের করেছিলাম 0.095, ব্র্যাকেট ক্লোজ, আমরাও ক্লোজ করলাম। ঠিক আছে, সো শুরু থেকে শেষ পর্যন্ত মান বসানোর পর আমরা যখন ব্র্যাকেটটা ক্লোজ করলাম মান বসানো শেষ করে, তারপরে এই সামেশনের কারণে একটা প্লাস চিহ্ন দিবা। তো দিলাম প্লাস চিহ্ন দিয়ে এখন আর এক্স বলতে স্ট্রোক এক্স এর দ্বিতীয় রিটার্নকে বুঝবো, স্ট্রোক এক্স এর দ্বিতীয় রিটার্নকে বুঝবো। তো দ্বিতীয় রিটার্ন 5%, অর্থাৎ 0.05। তো আমরা আর এক্স এর পরিবর্তে 0.05 বসাবো, মাইনাসের মাইনাস বসাবো, ইআর এক্স এর পরিবর্তে 0.125 বসাবো, ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট। আর ওয়াই এর পরিবর্তে স্ট্রোক ওয়াই এর 2 নাম্বার রিটার্নকে বুঝবো এখন। সো 2 নাম্বার রিটার্ন হচ্ছে 21%, তো আমরা এখানে 0.21 বসাই দিলাম, মাইনাসের মাইনাস বসাইলাম। ইআর ওয়াই এর পরিবর্তে আমরা হচ্ছে ইআর ওয়াই এর যে মানটা আছে 0.095 সেই মানটা বসাই দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, সামেশনের কারণে প্লাস চিহ্ন দিতে হবে। এখন আর এক্স বলতে আমরা এক্স এর 3 নাম্বার রিটার্নকে বুঝবো, 3 নাম্বার রিটার্ন 20%, অর্থাৎ 0.20। এই যে দেখো 0.20 বসাই দিলাম, তারপর মাইনাস আছে মাইনাস বসালাম, ইআর এক্স এর মান বসাই দিলাম 0.125, ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, আর ওয়াই বলতে আমরা এখন স্টক ওয়াই 3 নাম্বার রিটার্নকে বুঝবো, 3 নাম্বার রিটার্ন 15%, এই যে আমরা 0.15 বসাই দিলাম, মাইনাসের মাইনাস ইআর ওয়াই এর পরিবর্তে আমরা 0.095 মান বসাই দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, সামেশনের কারণে আবার প্লাস। এখন আর এক্স বলতে স্টক এক্স এর 4 নাম্বার রিটার্নকে বুঝবো, এটাই লাস্ট। হ্যাঁ, স্টক এক্স এর 4 নাম্বার রিটার্নকে বুঝবো, 4 নাম্বার রিটার্ন 35%, আমরা এখানে এই যে 0.35 বসাইলাম, মাইনাসের মাইনাস বসাইলাম, ইআর এক্স এর পরিবর্তে আমরা 0.125 বসাই দিলাম, ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট দিব। আর ওয়াই এর পরিবর্তে আমরা -9%, দ্যাটস মিন 4 নাম্বার রিটার্ন আর কি, -9% বা -0.09 বসাবো, এই যে -0.09 বসাইলাম, আবার মাইনাস সূত্রের আছে এখানে মাইনাস দিলাম, ইআর ওয়াই এর পরিবর্তে আমরা 0.095 বসাবো, দেন ব্র্যাকেট ক্লোজ করব। আমরা সূত্রটাকে আর এক্সপান্ড করতে পারবো না, কারণ আমাদের রিটার্ন 4টা ছিল, আমরা 4 পর্যন্ত ক্যালকুলেশন দেখাইছি। হ্যাঁ, এখন তাকে ভাগ করতে হবে 4 - 1 দিয়ে, দ্যাটস মিন আমাদের রেজাল্ট আসবে হচ্ছে -0.0165। এটা হচ্ছে আমাদের কব এক্স ওয়াই। আর কব এক্স ওয়াই বের করার পর আমরা হচ্ছে ই নাম্বার রিকোয়ারমেন্টে কোরিলেশন বা সহসম্পর্ক নির্ণয় করব। তো লিখবো যে ক্যালকুলেশন অফ কোরিলেশন
কোএফিসিয়েন্ট বিটুইন স্ট্রোক এক্স অ্যান্ড ওয়াই, কমা দিয়ে লিখবো আর এক্স ওয়াই। উই নো দিয়ে আমরা আর এক্স এর সূত্র বসাই দিব, মান বসাই দিব, আমাদের রেজাল্ট আসবে -0.6556। এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো এই হচ্ছে 14। আশা করি 14 নম্বর অঙ্কটা সবাই পারবা কমপ্লিট করতে। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কারণ এই একটা অঙ্ক করলে উইদাউট প্রবাবিলিটির অলমোস্ট সব রিকোয়ারমেন্টই এটার মধ্যে আছে। একটা অঙ্ক বুঝে বুঝে করলে উইদাউট প্রবাবিলিটির সব অঙ্কই পারার কথা নিজে নিজে। তো এটা তোমরা নিজেরা কমপ্লিট করবা। আমি আরো দুইটা অঙ্ক বুঝাই দিচ্ছি, 15 এবং 16। সেই দুটো অঙ্ক হোমওয়ার্ক করে ফেলবা, ঠিক আছে? 15 16 একটু বুঝাই দিই। আচ্ছা, 15 বোঝানোর আগে আমি একটা নোট বুঝাবো। এখানে আমি লিখেছি যদি অঙ্কে পসিবল রিটার্ন অবলিক ফিউচার রিটার্ন অবলিক ভবিষ্যতের আয় দেওয়া থাকে, তবে সিগমা এবং ভ্যারিয়েন্সের সূত্রে n-1 এর পরিবর্তে n দিয়ে ভাগ হবে। যদি অঙ্কের মধ্যে পসিবল রিটার্ন থাকে, অথবা ফিউচার রিটার্ন থাকে, অথবা যদি বলা থাকে ভবিষ্যতের আয়, ঠিক আছে? ভবিষ্যতের আয়ের আরো কিছু ইংরেজি সিনোনিম তারা ইউজ করতে পারে। তুমি যদি বুঝতে পারো যে এই আয়গুলা ভবিষ্যতের আয়, যেমন বলতে পারে প্রিডিক্টেড রিটার্ন। প্রিডিক্টেড এর বাংলা অর্থ কি? মানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে রিটার্ন সম্পর্কে, সেটা হচ্ছে প্রিডিক্টেড রিটার্ন। তো অঙ্কের মধ্যে পসিবল রিটার্ন থাক, ফিউচার রিটার্ন থাক, প্রিডিক্টেড রিটার্ন থাক, এগুলো তো ভবিষ্যতের আয় নির্দেশ করে, তাই না? তো যদি অঙ্কে ভবিষ্যতের আয় দেওয়া থাকে, তবে সিগমা এবং ভ্যারিয়েন্সের সূত্রে n-1 এর পরিবর্তে n দিয়ে ভাগ হবে। অর্থাৎ সিগমা সূত্রটা তখন এরকম হবে, এই যে n-1 এর পরিবর্তে আমি কিন্তু n দিয়ে ভাগ করেছি। ভ্যারিয়েন্সের সূত্রটা এরকম হবে, আমি n-1 এর পরিবর্তে আমি n দিয়ে ভাগ করেছি। হ্যাঁ, সো ভ্যারিয়েন্সের সূত্রটা এরকম হবে। তো আমাদের এই অঙ্কের মধ্যে এই যে 15 নম্বর যে অঙ্কটা আছে, এই রুলস অনুযায়ী করতে হবে। এখানে বলছে যে দ্য সিকিউরিটিজ অফ ইকসন অ্যান্ড ইপসন কোম্পানিজ হ্যাভ দ্য ফলোয়িং রিটার্নস ইন ডিফারেন্ট ইকোনমিক কন্ডিশন। মানে ভিন্ন ভিন্ন ইকোনমিক কন্ডিশনের রিটার্ন দেওয়া আছে দুইটা কোম্পানির জন্য, ইকসন এবং ইপসন কোম্পানির জন্য। তো আমরা দেখতে পাচ্ছি পসিবল রিটার্ন, এই যে দেখো রিটার্নের পাশে পসিবল কথাটা আছে, সম্ভাব্য আয়। সম্ভাব্য আয় মানেই ভবিষ্যৎ। তো ভবিষ্যতের আয় থাকলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্রে n-1 হবে না, জাস্ট n দিয়ে ভাগ হবে। ভ্যারিয়েন্সের সূত্র n- হবে না, জাস্ট n দিয়ে ভাগ হবে। তো আমরা ইকসনের দেখতে পাচ্ছি 5টা রিটার্ন দেওয়া আছে, 5টা ইকোনমিক কন্ডিশনের 5টা রিটার্ন দেওয়া আছে। ইপসনেরও 5টা রিটার্ন দেওয়া আছে। অঙ্কে কোনো প্রবাবিলিটি দেওয়া নাই, তার মানে এই অঙ্কটা হচ্ছে উইদাউট প্রবাবিলিটির অঙ্ক। উইদাউট প্রবাবিলিটির অঙ্কে আমাদের এই নাম্বার রিকোয়ারমেন্টে এক্সপেক্ট রিটার্ন বাইর করতে বলছে। সো আমরা এটা পারবো এক্সপেক্ট রিটার্ন বাইর করতে। হ্যাঁ, এই যে ক্যালকুলেশন অফ এক্সপেক্ট রিটার্ন, আমরা ইআর বের করবো সামেশন আর আই ডিভাইড বাই এন। তারপরে ইআর ইকসন, ইআর ইপসন, এগুলো আমরা বের করতে পারবো। আর বিতে বলছে যে হুইচ সিকিউরিটি ইজ মোর রিস্কি অ্যান্ড হোয়াই, কোন সিকিউরিটি বেশি ঝুঁকিপূর্ণ এবং কেন বেশি ঝুঁকিপূর্ণ সেই বিষয়ে মন্তব্য করতে বলছে। তো দুইটা ইয়ার সম্ভবত সমান হয় এই অঙ্কে, আমি শিওর না, মনে হচ্ছে সমান হয়। দুইটা ইয়ার সম্ভবত সমান হবে। ইআর ইকসন যেই রেজাল্ট আসবে, ইআর ইপসন একই রেজাল্ট আসবে। দুইটা ইয়ার সমান হবে, সম্ভবত সমান হবে, না হলে তো সিবি দিয়ে করতে হবে। বাট দুইটা ইয়ার সম্ভবত সমান হবে। যদি দুইটা ইয়ার সমান হয়, সেই ক্ষেত্রে আমরা সিগমা দিয়ে মন্তব্যটা করতে পারবো, ঠিক আছে? আমরা বি নাম্বার রিকোয়ারমেন্টে লিখবো ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কমা দিয়ে লিখবো সিগমা। উইনো দিয়ে আমরা সিগমা সূত্র দিব, রেজাল্ট বেরোবে, দেন মোর রিস্কির কমেন্টটা করে দিব, ঠিক আছে? কমেন্টটা নিজেরা দিয়ে ফেলবা। রেজাল্ট আমার খেয়াল নাই, আমার যতটুকু মনে পড়ে আর কি, যে আমরা ইআর ইকসন যখন বের করবো, এটা এটা যেই রেজাল্ট আসবে, আবার ইআর ইপসন যেটা বের করবো সেটারও একই রেজাল্ট আসবে। যদি দুইটা ইআর সমান হয়, সেক্ষেত্রে তো আর আমাদের সিবি দরকার পড়তেছে না। সেই ক্ষেত্রে আমরা মোর রিস্কির কমেন্ট করার জন্য আমরা জাস্ট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করব, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করব, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের উপর ভিত্তি করে মোর রিস্কির কমেন্ট করব। যার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বড় আসবে, আমরা বলবো যে সেই স্টক বা সেই সিকিউরিটি বেশি ঝুঁকিপূর্ণ। আশা করি এটা কমপ্লিট করতে পারবা। 15-র পর 16 নম্বর যে অঙ্কটা আছে, 16 নম্বর অঙ্কটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। 16 নম্বর অঙ্কটাও হোমওয়ার্ক থাকবে। আমরা 16 নম্বর যে অঙ্কটা আছে, আমি জাস্ট হালকা একটু বুঝাই দিচ্ছি। আমাদের এখানে অল্টারনেটিভ 4টা আছে, এ বি সি ডি। হ্যাঁ, 4টা অল্টারনেটিভের 4টা এক্সপেক্ট রিটার্ন আছে, 4টা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে। এক্সপেক্ট রিটার্নকে আমরা কি ধারা প্রকাশ করি? এক্সপেক্ট রিটার্নকে আমরা ই আর ধারা প্রকাশ করি, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। তো আমাদের অঙ্কের মধ্যে ইআর এ, ইআর বি, ইআর সি, ইআর ডি দেওয়া আছে। আবার সিগমা এ, সিগমা বি, সিগমা সি, সিগমা ডি দেওয়া আছে। হ্যাঁ, এগুলো কিন্তু পার্সেন্টেজে আছে। একটার মধ্যে পার্সেন্টেজ থাকা মানে হলো সবাই পার্সেন্টেজে আছে। আমরা এই মানগুলোকে 100 দিয়ে ভাগ করে দশমিকে কনভার্ট করে ক্যালকুলেশন করব, ঠিক আছে? তারপরে এই যে এক্সপেক্ট রিটার্ন, একটার মধ্যে পার্সেন্টেজ আছে মানে সবার সাথে পার্সেন্টেজ আছে, এটা ধরেই অঙ্কটা করতে হবে। তার মানে যেই মানগুলো আছে এগুলোকে আমরা 100 দিয়ে ভাগ করে দশমিকে কনভার্ট করে তারপরে করব। অনেকে মনে করে কি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো দশমিকই আছে, এটাকে আর 100 দিয়ে কেন ভাগ করব?
দশমিকে থাকুক, কিন্তু পার্সেন্টেজ তো, তাই না? পার্সেন্টেজ থাকলে ওই মান তো আমরা 100 দিয়ে ভাগ করে দশমিক আকারে ব্যবহার করব, তাই না? 9.5%, তাহলে 9.5কে 100 দিয়ে ভাগ করলে ওইটা হয়ে যাবে 0.0905 হয়ে যাবে। তো যেটা হবে সেইটা দিয়েই হচ্ছে আমাদের সমাধান করতে হবে। আমরা এই যে 6.0, এটাকে 100 দিয়ে ভাগ করলে হবে 0.06। 5.5 এটাকে 100 দিয়ে ভাগ করলে হবে কত? 0.055। তো যেই দশমিকটা আসবে সেটা দিয়ে আমরা সমাধান করব। এখানে বলছে যে ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন ফর ইচ অল্টারনেটিভ, প্রত্যেকটা অল্টারনেটিভের কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বা সিবি বের করতে বলছে। তো রিকোয়ারমেন্ট এ দিয়ে লিখবা যে ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, কমা দিয়ে লিখবা সিবি, উই নো দিয়ে সিবি সূত্র বসাবা, তারপর অল্টারনেটিভ এ এর জন্য সিবি এ বের করবা, বি এর জন্য সিবি বি বের করবা, সি এর জন্য সিবি সি বের করবা, ডি এর জন্য সিবি ডি বের করবা। ঠিক আছে, এই চারটা অল্টারনেটিভ করার পর বি নাম্বার রিকোয়ারমেন্টে মন্তব্য করতে বলছে যে ইফ দ্য ফার্ম উইশেস টু মিনিমাইজ রিস্ক, যদি ফার্ম তাদের ঝুঁকি কমাতে চায়, যদি ফার্ম তাদের ঝুঁকি কমাতে চায়, হুইচ অল্টারনেটিভ ডু ইউ রিকমেন্ড, কোন অল্টারনেটিভকে তুমি সমর্থন করো, ওয়াই, কেন? হ্যাঁ, মানে কেন সমর্থন করো সে বিষয়ে মন্তব্য জানতে চাইছে। তো ফার্ম তার ঝুঁকিটাকে মিনিমাইজ করতে চায়, ফার্ম তার ঝুঁকিটাকে কি করতে চায়? মিনিমাইজ করতে চায় বা কমাতে চায়। তো ঝুঁকি যদি কমাতে চায় তাহলে সিবি যেটা কম সেটাকে আমি রিকমেন্ড করে দিব। ঠিক আছে, সিবি কম সম্ভবত এরটাই আসে, আমি জানি না কোনটা আসবে, সম্ভবত এরটাই আসে। তা আমি এর উপর ভিত্তি করে একটা মন্তব্য লিখে দিচ্ছি। ইফ দ্য ফার্ম উইশেস টু মিনিমাইজ রিস্ক, যদি ফার্ম তার ঝুঁকি কমাতে চায়, অল্টারনেটিভ এ শুড বি রিকমেন্ডেড, অল্টারনেটিভ এ কে সমর্থন করি, বিকজ ইট সিবি ইজ লোয়ার দেন দ্যাট অফ আদার্স, কারণ ইহার সিবি অন্যগুলার চেয়ে ছোট। এইভাবে আমরা একটা মন্তব্য করে দিব। ঠিক আছে, সো সম্ভবত এর সিবিটাই ছোট হয়, আর তোমরা ক্যালকুলেশন করলে তো বুঝতেই পারবা যে কমেন্ট ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে একটু কারেকশন করে নিবা। বাট আমার কাছে মনে হয় আর কি, রেজাল্ট খেয়াল আছে, টাইপ করার সময় অত বই দেখি নেই, খেয়াল আছে যে সিভি এটাই সম্ভবত ছোট হয়। তো যদি সিভি এটা ছোট হয় তাহলে অল্টারনেটিভ এ কে রিকমেন্ড করে দিবা, কারণ এটার সিভি অন্যগুলার চেয়ে ছোট। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা হচ্ছে 16 পর্যন্তই কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? 14, 15, 16 এই তিনটা অঙ্ক তোমাদের এইচডব্লিউ থাকবো। 14 থেকে 16। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।